নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন গিরীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা বলাইয়ের কাণ্ড। গিরীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা এবং খ্যাতনামা সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ভাই। ভাগলপুর সাহিত্যচক্রের অন্যতম সদস্য ও গল্পকার গিরীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক ছিলেন। তাঁর লেখা মঞ্জরি গল্পগ্রন্থ উল্লেখযোগ্য। বঙ্গবাণী পত্রিকায় তার বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছিল। তাহলে চলুন শুনে নেওয়া যাক বলাইয়ের কাণ্ড। রাত্রি ৯টা বেজে গেছে। গ্রামখানি ক্রমশ নিস্তব্ধ হয়ে আসছে। আকাশে মেঘও কিছু জমে শীতের কনকনে বাতাস দিতে আরম্ভ করেছে। এমন সময় বলাই চাঁদ একটা পুঁটুলি সন্তর্পণে কাপড়ের মধ্যে লুকিয়ে নিয়ে বাজারের প্রান্তে শিবশরণ মারোয়ারির দোকানের বন্ধ দরজায় ঘা দিল। ভেতর থেকে জিজ্ঞাসা হলো, কে? বলাই এদিক ওদিক দেখে বলল, এই আমি বলাই। ভেতর থেকে দোর খুলল। বলাই ঢুকতেই আবার দরজা বন্ধ হলো। কালো মুখে একরাশ সাদা দাঁত বের করে শিবশরণ বলল, হ্যাঁ বলাই যে হঠাৎ, নতুন শিকার কিছু আছে নাকি? বলাই কাজের মানুষ, সে তার পুঁটুলিটা ফেলে দিয়ে বলল, হ্যাঁ এই নাও। ক্ষিপ্রহস্তে শিবশরণ তা খুলে ফেলল। তার ভেতর থেকে বের হলো এক ছড়া চেন সমেত সোনার ঘড়ি, এক সেট সোনার বোতাম, একজোড়া শান্তিপুরি ধুতি এবং জলখাবার কাঁসার গ্লাস একটা। আবার তেমনি প্রসন্ন দন্তপংক্তি বিকাশ করে শিবশরণ বলল, বারে বলাই, চমৎকার শিকার, কোথায় মারলে? বলাই বলল, তা যেখানেই হোক না, কত দিচ্ছ বলো দেখিনি? না ওটা বলতে হবে, জানো তো আমাদেরও সাবধান হতে হয়। আসানসোল স্টেশনে ভিড়ের মধ্যে এক বাবুর কাছে ছিল, তার কাছ থেকে নিয়েছি। যাচ্ছিল কলকাতায়। নাও কত দেবে বলো? শিবশরণ একবার জিনিসগুলো সেন দৃষ্টিতে পরখ করে নিয়ে বলল, এই টাকা ৩০-৪০, আর কত? এই দেখো, আমার দরদস্তুরের সময় নেই, ৭৫ টাকার কমে হবে না। একা চেনটারই তো দাম হবে ১৫০ টাকা। শিবশরণ অনেক দর কষাকষি করল, অনেক বোঝালো যে ওগুলোর শুধু সোনাটুকুই পাওয়া যাবে, তাছাড়া এর ভেতরে ভয়ের কথাও বিস্তর, সুতরাং ৫০ টাকার এক পাই বেশি হয় না। অবশেষে ৬০ টাকা স্থির হল। শিবশরণ স্যাকরা ডেকে সেগুলো তৎক্ষণাৎ ভেঙে ফেলার বন্দোবস্ত করতে লাগল। বলাই সি ক্লাস বদমায়েশ এবং সংসারে তার আপনার বলতে কেউ নেই। আছে কেবল মোক্ষদা আর তার পুত্র কেষ্ট। এই মোক্ষদা বলাইয়ের বন্ধু আরও একটি সি ক্লাস বেচারামের বিধবা কন্যা। একবার বলাই যখন খুব বিপদে পড়ে, তখন তাকে বাঁচাতে গিয়ে বেচারাম নিজের প্রাণ হারায়। সেই থেকে বলাই মোক্ষদা আর তার ছেলের ভার নিজের ওপরেই নিয়েছে। তাদেরই বাড়ির পাশে নিজে একটা ঘর বেঁধে বাস করে। কেষ্টাকে সম্প্রতি গাঁয়ের স্কুলে ভর্তিও করে দিয়েছে। শিবশরণের দোকান থেকে বরাবর এসে বলাই মোক্ষদার ঘরে ঢুকল। বলল, কিছু আছে মোক্ষ, বড় খিদে পেয়েছে। মোক্ষদা বলল, কেন, তোমার ভাতই তো রয়েছে, বেড়ে দিচ্ছি। ভাত এনে মোক্ষদা বলল, আজ আবার কোথায় গিয়েছিলে কাকা? বলাই কাপড়ের খুঁট থেকে টাকাটা বের করে বলল, এই নে, টাকা ৫ আমি রেখেছি, ওতে বাকি ৫৫ টাকা আছে। আবার ওইসব করতে গিয়েছিলে? আর কেন কাকা, টাকা তো অনেক হয়েছে, আর কেন অধর্ম করা? প্রচুর পরিমাণে এক গ্রাস ভাত মুখে তুলতে তুলতে বলাই বলল, ও তো অধর্ম হয় না। আমি যদি টাকা না আনতাম তো তোরা বাঁচতিস কি করে, বুঝেছিস?
মানুষের প্রাণটাই সবচেয়ে বড়, তাকে বাঁচাবার জন্যে যে কোনো কাজ করা যায় তাতে অধর্ম হয় না। তাছাড়া গরিবের টাকা তো আর আমি নিই নে। বেচা দাদা বলতো সোনা চুরি করলে পাপ হয় না, কেননা ওটা তো আর দরকারি জিনিস নয়। একজন যে সোনা দিয়ে বাবুয়ানা করবে তাই নিয়ে যদি আমি অসহায়দের দুমুঠো খাওয়াই তাতে পাপ হয় না রে, বরং পুণ্য হয়। আমি তো এই শাস্ত্রই বুঝি। এত বড় প্রবল শাস্ত্রীয় যুক্তি খণ্ডন করা অসম্ভব বুঝে মোক্ষদা বলল, তা যেন হলো, কিন্তু টাকা তো হাতে অনেক জমেছে, আর কেন? ধরা পড়বার ভয় যে আছে। দে আর চারটি ভাত দে। একজন গণকার গুণে বলেছে আমি আর বেশি দিন বাঁচব না, তাই তোদের একটা উপায় করে রেখে যাচ্ছি, বুঝলি? 60? ওসব কথা আবার কি? বলাই হাসবার চেষ্টা করলো, পারল না। কথাটা উল্টাবার চেষ্টা করে বলল, মোক্ষ, কেষ্ট কোথায় রে? ঘুমুচ্ছে বুঝি? এমন সময় বলাইয়ের সদর দরজায় হাঁক হলো। হ্যাঁ বলাই, ঘর মে বা? বলাই তাড়াতাড়ি উঠে পড়ল। ওই এসেছে। যে এসেছিল সে কনস্টেবল রামলোচন। বলাইয়ের নৈশ হাজিরি নিতে এসেছিল, বরং তার সঙ্গে আরও যদি কিছু মেলে। বলাই দরজা খুলে দিতে সে 4 হাত প্রমাণ বাঁশের লাঠিটা দরজার গোড়ায় রেখে ঘরে ঢুকতে ঢুকতে আরে জিলার টানে বলল, গাঁজা বা? বলাই হেসে বলল, আছে বই কি, বলে ক্ষিপ্র হস্তে কলকে সেজে রামলোচনকে দিয়ে বলল, ধরাও। রামলোচন প্রচণ্ড 3 টান দিয়ে চোখ উল্টে দিয়ে অবিলম্বে কলকে বলাইকে দিতে দিতে বলল, আজ শুনলাম বড় শিকার মিলল। তোমাদের জ্বালায় কি আর শিকার টিকার মেলবার জো আছে? রাতের দিন পাহারা আর পাহারা। আগে কিন্তু এইসব জ্বালা ছিল না, নাম লেখা থাকতো এইমাত্র। রামলোচন হাতে তামাকু ডলতে ডলতে বলল, সুপারিনটেন্ডেন্ট বড়া বদমাস বা। সুতরাং সে কি করবে? যাই হোক, তার পাওনা। বলাই 2 টাকা ফেলে দিয়ে বলল, সময় বড় মন্দা যাচ্ছে, এ মাসে আর না। টাকার মনোমোহন ঝনৎকারে রামলোচনের মুখে হাসি ফুটল। বলল, হ্যাঁ তুম বড়া আচ্ছা বদমাইশ আছে, সালাম সালাম। বলে বাঁশের লাঠি নিয়ে নেমে পড়ল। বলাই শুতে যাচ্ছিল, এমন সময় বাকি টাকা 3টে হাতে লাগায় সে উঠে বসল। মনে পড়ল সকালবেলায় এলোকেশি এসেছিল, তার হাতে 1 পয়সাও নেই, কিছু চেয়েছিল। বলাই বলেছিল আজই কিছু তাকে দেবে। তখন সে তার ছোট 1 হাতের লাঠিটা কাপড়ে লুকিয়ে টাকা 3টে নিয়ে বের হয়ে পড়ল। এলোকেশির কলঙ্কের ইতিহাস বিস্তর। সম্প্রতি সে দুস্থ অবস্থায় এই গ্রামে এসেছে, ভিক্ষা ও বলাইয়ের দয়ার উপর নির্ভর। গ্রামের আর এক প্রান্তে তার ঘর। বলাই তার দুয়ারে ঘা দিয়ে ডাকল, এলোকেশি। এলোকেশি দরজা খুলে দিতে বলাই ঘরে ঢুকে তাকে টাকা 3টে দিয়ে বলল, এই আজ এই নাও। এলোকেশি বলল, এই জন্য এত রাত্রে? বলাই হাসল, বলল, আমার মনে থাকে না, তাই যখন মনে পড়ল তখনই নিয়ে এলাম, আর নইলে ভুলে যেতাম। শুনে এলোকেশির চোখে জল এলো। কথাটা মিথ্যা, কেননা বলাই দেব বলে কোনোদিন ভুল করেনি। মুখ নিচু করে এলোকেশি বলল, বসো, তামাক সেজে দিই। না, আমি যাই, বড় ঘুম পেয়েছে। সকালবেলায় বড় দারোগাবাবুর বাসন মাজতে হয়, এটাও হাজিরার অন্তর্ভুক্ত। সেদিন উঠতে একটু বিলম্ব হওয়ায় বলাই তার কাছে অনেক গালি খেল। তিনি বললেন যে ফের যদি এমন হয় তো তিনি বলাইকে চালান না দিয়ে ছাড়বেন না। মনটা ভালো নেই, তার উপর আরও একটা গোলযোগ উপস্থিত। বলাই বাড়ি আসতেই দেখল সামনেই স্কুলের পণ্ডিত মশাই, জাতিতে ব্রাহ্মণ, সুতরাং চক্ষু রক্তবর্ণ করে বললেন,
যাতে ছোট লোক কিনা আর কত হবে। প্রথম সম্ভাষণ বেশ শ্রুতিরোচক না হলেও বলাই রাগ না করেই বলল, কি হয়েছে ঠাকুর? আর কি হবে, বলে কিনা আমাকে শালা, তোর ওই কেষ্টা। বলাই ডাকলো, কেষ্টা এদিকে আয়। পণ্ডিত মশাই তখনও সপ্তমে। তিনি বললেন, নিজের ছেলে হলে কি আর এইসব বদ শিক্ষা হতো, পরের ছেলে কিনা? যার ভবিষ্যতের জন্য সে ধর্ম অধর্মও মানেনি, তাকে লক্ষ্য করে এই কথাটা বলাইয়ের বুকে তীরের মতো বিঁধল। মুহূর্তে রাগে জ্ঞান হারিয়ে সে কেষ্টাকে এমন মার মারল যে সেখানে পড়ে ছটপট করতে লাগল, এবং পণ্ডিত মশাইও নিজের মান বাঁচাতে দুর্লভ হয়ে গেলেন। কেষ্টার কান্না শুনে তার মা ছুটে এসে তাকে কোলে তুলে নিয়ে বলল, ছেলেটাকে মেরে ফেললে, শরীরে কি একটু মায়া দয়া নেই? বলাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সত্যিই রাগের বশে সে এমন মার মেরেছে। অনুতপ্ত বালকের মতো তার মনটা খুঁতখুত করতে লাগলো। অত্যন্ত সুবোধের মতো খাওয়া দাওয়া সেরে সে যখন এসে বসল, তখন মোক্ষদার মিষ্ট সান্ত্বনার কথাগুলো তার মনকে বারংবার চঞ্চল করে তুলতে লাগল। এমন সময় নিতাই এসে খবর দিল যে সন্ধ্যার সময় ক্রোশ দুয়েক দূরে জংলা মাঠের কাছে থাকতে হবে, একটা শিকারের সম্ভাবনা। বলাই বলল, আজ আমাকে মাফ করো নিতাই, আজ মনটা ভালো নয়। নিতাই বলল, ধর্মভাব হলো নাকি? এ তো ভালো নয়। বাড়িতে বসে থাকলে কি মন ভালো হবে? তার চেয়ে বরং চলো ভারী শিকার। বলাই ভেবে দেখল কথাটা ঠিক। একবার ঘুরে আসতে পারলে মনটা ভালো হবে বোধ হয়। বলল, আচ্ছা যাব। সন্ধ্যার কিছু পূর্বে ঘি মাখনের স্ফীতদর তহসিলদার বাবু 2.5 হাত পরিমিত একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলেছেন। আগে পেছনে দুজন বরকন্দাজ। কাল লাট দাখিল করতে হবে, সঙ্গে 1000 খানেক টাকা। রেলে চড়ে সদরে যেতে হবে। আরও সকাল সকাল বের হবার কথা ছিল, কিন্তু অসময়ে নিদ্রাকর্ষণ হওয়ায় বিলম্ব হয়ে গেছে। গাড়ির দেরি আছে, কিন্তু এখনও 3 মাইল পথ অতিক্রম করতে হবে। বিশেষ এই মাঠটায় ভয় আছে। ঠিক একটা ঝোপের পাশে আসতেই সাঁ করে একটা লাঠি প্রথম বরকন্দাজের পায়ে এসে সজোরে লাগল। তৎক্ষণাৎ মারলে রে বলে সে ভূপতিত হল। অবিলম্বে দ্বিতীয়েরও সেই অবস্থা হল। তখন বেগতিক দেখে তহসিলদার বাবু ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু তাকে বেশি দূর যেতে হলো না। ঘোড়া শুদ্ধ তাকেও আছাড় খেতে হলো, এবং ক্ষিপ্র গতিতে দুজন লোক এসে তার 1000 টাকার তোড়ার ভার থেকে তাকে মুক্তিদান করল। সন্ধ্যার সময় ফিরে এসে বলাই ডাকল, মুখ্য, ও মুখ্য। মোক্ষদা বলল, কি? কেষ্ট কোথায় রে? তারপর থেকে তার জ্বর এসেছে, বড্ড জ্বর। বলাইয়ের মুখ শুকিয়ে গেল। বলল, কোথায় আছে সে? যেখানে কেষ্ট শুয়েছিল সেইখানে তার নিকটে গিয়ে বলাই ডাকল, কেষ্ট দাদা, জ্বর হয়েছে রে। কেষ্ট 2 রাঙা চোখ খুলে বলল, হ্যাঁ দাদা মশাই। বলাই কেষ্টর বিছানায় বসে তার মুখে চোখে হাত বোলাতে লাগলো। বলল, সেরে যাবে এখন। 21 দিন জ্বর ভোগ করার পরও ভালো হবার কোনো লক্ষণ দেখা দিল না। কদিন বলাই কেষ্টর শয্যা একরকম ত্যাগ করেনি বললেও চলে। পরিশ্রমে সে কোনোদিনই কাতর নয়, কিন্তু তার একটা ধারণা এই হয়েছিল যে কেষ্টর রোগের কারণ এই তাকে অমানসিক বল দিয়েছে। সন্ধ্যার পর রোগীর অবস্থা আরও খারাপ হয়ে এলো এবং হিক্কা আরম্ভ হলো। মোক্ষদা কেঁদে বলল, কাকা কি হবে? বলাই খানিকক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ স্ফূর্তিস্বরে বলল, মোক্ষ, মনে পড়েছে রে। আচ্ছা, আমি ভালো করে দিচ্ছি। মোক্ষদা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, কি করে? দেখ তো, একটা মন্ত্র শিখেছিলাম, সেটা মনে পড়ল। বলে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কেষ্টর বিছানার চারদিকে
7বার ঘুরে এলো। তারপর মাটিতে বসে পড়ে বলল, দে একটা বিছানা করে দে, মাথাটা ভারী হয়ে আসছে, বসতে পারছি নে। মোক্ষদা বলল, এ আবার কি হলো? তোমারও মাথা ভারী হয় কেন? বলাই শুতে শুতে বলল, ভারী জোর প্রত্যক্ষ মন্ত্র 1 মিনিটে ফল হয়। আমি গুরু ঠাকুরের কাছে শিখেছিলাম। দেখ তোর কেসটা ভালো হয়ে গেল। এই রোগটা আমি নিলাম, আমি সহ্য করতে পারবো, আর দিয়েছিলাম তো আমি। বলে সে হাসবার চেষ্টা করল। মোক্ষদা কেষ্টর গায়ে হাত দিয়ে বলল, সত্যিই তো গা জুড়িয়ে এসেছে। আর তোমার গা তো খুব গরম হয়েছে। কাকা, এসব কি? মুখে তখন সাফল্যের হাসি। বলাই বলল, হতেই হবে। ঝাড়পক্ষে মিচে শিখেছি না মন তোর মিথ্যে হয়। মোক্ষদা চিকিৎসার ত্রুটি করল না। গায়ের যত ভালো ডাক্তার বৈদ্য সকলকে দেখালো, কিন্তু রোগ কিছুতেই কমল না। সকলেই মাথা নেড়ে বলল, এতটা বাড়াবাড়ি হয়ে রোগ আরম্ভ হওয়া তো কখনো দেখিনি, লক্ষণ ভালো নয়। সেদিন ক্ষণে ক্ষণে চৈতন্যে অচৈতন্যে সমস্ত দিনটা কাটল। রাত্রে অবস্থা আবার খারাপ হলো। নাড়ি বসে যেতে লাগলো। ডাক্তার কবিরাজ জবাব দিয়ে গেল। বিছানায় উঠে বসবার চেষ্টা করতে করতে বলাই বলল, মোক্ষদা, একবার কেষ্টকে নিয়ে আয়, বেশ সেরেছে তো। কেষ্টকে আনলে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বেঁচে থাক দাদা, বেঁচে থাক। সান্ত্বনার স্বরে মোক্ষদাকে বলল, কাঁদিস নি মোক্ষ, ভাড়ার ঘরে মেজে পোঁতা অনেক টাকা আছে, নিস। তোর ভাবনা কি? এইবার আমাকে ভালো করে শুইয়ে দে, আর দোরটা খুলে দে, একবার চারিদিকে ভালো করে দেখে নি। বাইরে রামলোচনের গলার আওয়াজ পাওয়া গেল। বলাই, এই ওয়ারিন্ডুয়া। বলাই হেসে বলল, শুনছিস মক্ক, ও আমাকে ওয়ারেন্টের ভয় দেখাতে আসছে। ডাকতো ডাকতো ডাকতো। রামলোচন ঘরে ঢুকে সমবেদনার স্বরে বলল, বলাই, এ ক্যা হ্যায়? বলাই ফিসফিস করে বলতে লাগলো, ফাঁকি দিয়েছি, তোদের সবাইকে ফাঁকি দিয়েছি। এবার ওই ওপর থেকে ওয়ারেন্ট এসেছে, বলাই সেইখানে চলল।